আজকে টুডেস টপিক ইজ ফেলিয়ার টু থ্রাইভ। আচ্ছা, এই শব্দটা মানে এই টার্মটা তোরা আগে শুনেছিস, ফেলিয়ার টু থ্রাইভ? তো জাস্ট টার্মটা শুনে কি মনে হচ্ছে, মানে হোয়াট ইট ইজ অ্যাবাউট, হোয়াট ইজ ফেলিয়ার টু থ্রাইভ? দেন আই উইল শো দ্য ডেফিনিশন অবভিয়াসলি, বাট একটা মানে জাস্ট আইডিয়া হোয়াট ইজ ফেলিয়ার টু থ্রাইভ। একজন জাস্ট ভলেন্টিয়ার কর, বেঁচে থাকতে ব্যর্থ। ঠিক আছে, তাহলে ফেলিয়ার টু থ্রাইভ একটা বাচ্চার ক্ষেত্রে পেডিয়াট্রিক্সে আমরা কখন বলবো? এটা তুই ঠিক বলেছিস যে বেঁচে থাকতে ব্যর্থ। ডেভেলপমেন্ট, একটা ডেভেলপমেন্ট কম্পোনেন্ট একজন বললো। আর কি কি কম্পোনেন্টস থাকতে পারে ফেলিয়ার টু থ্রাইভের মধ্যে? গ্রোথ, ভেরি গুড। তাহলে গ্রোথ থাকলো, ডেভেলপমেন্ট থাকলো, আর একটা জিনিস যেটা ক্লাস হয়েছে অনেক দিন ধরে, নিউট্রিশন। তাহলে যেগুলো তোদের অলরেডি ক্লাস হয়ে গেছে সেগুলোকে একসাথে করে একটা টার্ম হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ। তাহলে ফেলিয়ার টু থ্রাইভ এমন একটা টার্ম যার মধ্যে গ্রোথেরও প্রবলেম হচ্ছে, ডেভেলপমেন্টেরও প্রবলেম হচ্ছে, এবং তার আন্ডারলাইন হচ্ছে নিউট্রিশনের প্রবলেম হচ্ছে, যার জন্য বাচ্চা ঠিক করে বেঁচে থাকতে ব্যর্থ। ঠিক আছে, বেসিক একটা জাস্ট মেন্টাল ইমপ্রেশন। কারণ এই ফেলিয়ার টু থ্রাইভ টার্মটা যখন দেখবি বইতে লেখা আছে, ওপি ঘাই টেক্সট বুকে বা অন্য কোনো টেক্সট বুকে, তোর মনে হবে এটা তো ম্যাল নিউট্রিশনেও একই জিনিস লেখা আছে। বাট ইট ইজ অ্যান আমব্রেলা টার্ম যার আন্ডারে নানা রকম কম্পোনেন্টস হয়। আমি যতটা পারবো বোঝানোর চেষ্টা করব ক্লাসে, তারপরে তোরা বইয়ে গিয়ে পড়বি। আচ্ছা, এই ছবিটা দেখে কি মেন্টাল ইমপ্রেশন হচ্ছে একজন বল। প্রথমে ফেলিয়ার টু থ্রাইভ নামটা দেখালাম, দেন এই ছবিটা দেখালাম, একটা জাস্ট আইডিয়া যে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে। তো তার থেকে আমি ডেফিনিশনে যাব। একজন বল, ভয় কিছু নেই। হেলদি চাইল্ড, এখানে দুটো বাচ্চা আছে। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, এটা একটুখানি মানে হেলদি ছবিটা, কিন্তু জাস্ট একটু বোঝানো যে কি মিন করা হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ থেকে। সো হোয়াট ইজ ফেলিয়ার টু থ্রাইভ? ইট ইজ আ ডেসক্রিপটিভ টার্ম, মানে ফেলিয়ার টু থ্রাইভ ইজ অ্যান আমব্রেলা টার্ম যার তলায় আরো কিছু কিছু ফ্যাক্টরস আছে, কজেস আছে। ঠিক আছে, ইট ইজ নট আ টার্ম which will imply a diagnosis। যেমনি যখন তোরা ম্যাল নিউট্রিশন পড়েছিস একেবারে ডেফিনিশন, সেই তোর চার্টস গুলো WHO গ্রোথ চার্ট অনুযায়ী কত স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের তলায় হলে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো পড়েছিস। তাহলে ম্যাল নিউট্রিশন বলতে গেলে আমাকে ওই চার্টসের মধ্যে মানে ফুলফিল করতে হবে ক্রাইটেরিয়া, দেন আমি ম্যাল নিউট্রিশন গ্রেড করতে পারবো। ফেলিয়ার টু থ্রাইভ ওই রকম কোনো একটা টপিক নয় যে একেবারে তুই একেবারে পুরো ডায়াগনোসিস করছিস। কিন্তু একটা বাচ্চা, তোরা পিডিয়াট্রিক ওপিডিতে নিশ্চয়ই আসিস আশা করি, তো হচ্ছে অনেক বাচ্চারা আসে যারা ভালো করে গ্রো করছে না। তো আমি প্রথমেই দেখে বলবো না যে এই বাচ্চাটা তো ম্যাল নিউট্রিশন আছে। আমাকে দেখতে হবে কি কি ফ্যাক্টরস আছে, তার বয়স কত আছে। গ্রোথ চার্ট তো আমি অবশ্যই করব, বাট তার প্রপার হিস্ট্রি নেব, তাকে এক্সামিন করব, ইনভেস্টিগেশন যদি দরকার হয় ইনভেস্টিগেশন করব, দেন আমি বলবো যে এটা তো ফেলিয়ার টু থ্রাইভ হচ্ছে, কিন্তু কি কারণে হচ্ছে। সো যত স্লাইডস এগোবে তোরা বুঝবি যে ম্যালনিউট্রিশন ইজ অ্যাকচুয়ালি আ কজ, অ্যান ইটিওলজি অফ ফেলিয়ার টু থ্রাইভ। ঠিক আছে, তো ফেলিয়ার টু থ্রাইভ ইজ আ ডেসক্রিপটিভ টার্ম রাদার দ্যান আ ডায়াগনোসিস। কাদের ক্ষেত্রে ইউজ হয়? ইট ইজ ইউজড ফর ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন আপ টু 5 years of age। ঠিক আছে, 5 years of age অব্দি ইউজ করি, হুজ ফিজিক্যাল গ্রোথ ইজ সিগনিফিকেন্টলি লেস দ্যান দেয়ার পিয়ার্স অফ সেম এজ অ্যান্ড সেক্স। তাহলে ওই আগের ছবিটায় কি হলো, দুজন বন্ধু ভাব, তারা এক ক্লাসে পড়ে, কিন্তু একজন বাড়ছে একজন বাড়ছে না। তাহলে আমি দেখছি যে ফিজিক্যাল গ্রোথ, অনেক মায়েরাই এসে আমাদের আউটডোরে কমপ্লেন করে, দেখুন আরেকজন তো ভালো গ্রো করছে, ও গ্রো করতে পারছে না, বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চার হাইট বাড়ছে না। অনেক সময় মারা বেশি বেশি বলে, তবুও আমাদের তখন দেখে নিতে হয় যে সত্যি গ্রোথে কোনো সমস্যা আছে কিনা। সো ফেলিয়ার টু থ্রাইভের ডেফিনিশনটা ক্লিয়ার? ঠিক আছে, এবারে কিছু গ্রোথ চার্টসের প্যারামিটার আমি বলবো। Weight below the 3rd percentile for age
অন WHO গ্রোথ চার্ট। তোরা জানিস লেস দেন 5 ইয়ার্স অফ এজে আমরা WHO গ্রোথ চার্ট ইউজ করি, আর মোর দেন 5 ইয়ার্স অফ এজে IAP গ্রোথ চার্ট ইউজ করি। তোদের গ্রোথ চার্টসের ক্লাস হবে ডেমো ক্লাসে, তখন আরো ভালো করে বোঝানো হবে। তো তাহলে ওয়েট বিলো দ্য থার্ড পার্সেন্টাইল হলো, কিন্তু একটা ইভ্যালুয়েশন নয়। বাচ্চাটাকে তুই প্রথমবার আউটডোরে এলো, প্রথমবারই বলি তোমার বাচ্চার ফেলিয়ার টু থ্রাইভ আছে, সেটা নয়। ইউ উইল হ্যাভ টু ইভ্যালুয়েট কনজিকিউটিভলি। তুই ওকে বলি 2 সপ্তাহ পরে এসো মা বাচ্চাকে নিয়ে, বা 1 মাস পরে এসো, তখন আবার আমি ইভ্যালুয়েট করব। তখনও যদি আমি দেখি লেস দ্যান থার্ড পার্সেন্টাইল, তখন ফেলিয়ার টু থ্রাইভ বলতে পারবো। তাহলে অন মোর দ্যান 1 consecutive evaluation and failure to gain weight over a period of time. Weight for age or weight for length or height have crossed 2 major centiles, example 50th to 10th over a period of time. এটা ব্যাপার হচ্ছে, ধর একটা বাচ্চা আগে ভালো গ্রো করছিল, সে তার গ্রোথ চার্ট নিয়ে আসছে, ইউজুয়ালি আসে না, বাট প্রপারলি যদি নিয়ে আসে, তুই দেখছিস প্রথমে বাচ্চাটার পার্সেন্টাইল গ্রোথ চার্টে ঠিক ছিল, দেন আস্তে আস্তে ড্রপ করলো, তাহলে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে যে একটা বাচ্চা প্রথমে ভালো গ্রো করছিল, এখন ভালো গ্রো করছে না। কি কি ফ্যাক্টরস হতে পারে পরের স্লাইডে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে ফেলিয়ার টু থ্রাইভে আমরা 3টে জিনিস বললাম। বিলো থার্ড তাহলে কি ওয়ার্ডস গুলো কি? বিলো দ্য থার্ড পার্সেন্টাইল ফর এজ, মোর দ্যান 1 consecutive evaluation, failure to gain weight over time, and weight for age or weight for height have crossed 2 major centiles over a period of time. Now we come to the classification of failure to thrive. Classification কি হচ্ছে, আমরা যখন কজ গুলোকে ইভ্যালুয়েট করলাম যে এত এত বাচ্চা আসে, কাদের ক্ষেত্রে কোন কজটা ফেলিয়ার টু থ্রাইভ করে, তখন দেখা যাচ্ছে 80% ক্ষেত্রে কিছু নন অর্গানিক কজ। নন অর্গানিক মানে কি, কোনো আন্ডারলাইন ডিসঅর্ডার নেই, কোনো অসুখ নেই বাচ্চাটার, কিন্তু তবুও দ্য চাইল্ড ইজ নট গ্রোয়িং প্রপারলি, তাহলে সেটাকে কি বলবো? নন অর্গানিক অর সাইকোসোশ্যাল। So it is constituting about 80% of the cases of failure to thrive. আউটডোরে দেখবি বাচ্চা এলো, মা বলছে খাচ্ছে না, তখন আমরা কি জিজ্ঞেস করি? মা তুমি বাচ্চাকে কি খাওয়াও সকাল থেকে? তাহলে আমরা ডায়েটারি হিস্ট্রিটা নিই। এখানে বেশিরভাগ পেশেন্ট বলে সকালবেলায় উঠে খালি পেটে চা খায়। ম্যাক্সিমাম এখানকার ডায়েটারি হ্যাবিটের জন্য হবে কি জানি না, কিন্তু হয়তো বাবা মা খায়, তো বাচ্চাকেও সেই খালি পেটে চা খাওয়ায়, তো সেটা তো একটা বাচ্চার প্রপার ব্রেকফাস্ট নয়। তাহলে তোকে হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, তাহলে হিস্ট্রি থেকেই আমরা ম্যাক্সিমাম কেসে কি ইটিওলজি হতে পারে ফেলিয়ার টু থ্রাইভের সেটা বুঝতে পারি। ওটা আমি পরের স্লাইডে আবার বোঝাবো। আই এম গোয়িং টু রিপিট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ওভার অ্যান্ড ওভার, যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস ইউ পিপল আর গোয়িং টু হ্যাভ আ মেন্টাল ইমপ্রেশন দ্যাট হোয়াট ইজ ফেলিয়ার টু থ্রাইভ। তো নন অর্গানিক আর সাইকোসোশ্যাল কজ কি হচ্ছে? The poor growth is resulting from inadequate caloric provision and emotional deprivation. Either খাবার ঠিক মতো পাচ্ছে না বা পরিবেশ ভালো নয়, ইমোশনাল ডিপ্রাইভেশন, বাচ্চাটা ঠিক মতো মানসিকভাবে ভালো নেই। ঠিক আছে, আমি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো মিশিয়েই বলছি যাতে বুঝতে তোদের সুবিধা হয়। Organic মানে it constitutes only 20% of the cases of failure to thrive. কি হচ্ছে? অর্গানিক বলছি when the child is having some underlying condition. আন্ডারলাইন কন্ডিশন আমি বোঝাবো পরের স্লাইডগুলোতে। জাস্ট অর্গানিক নন অর্গানিক এইটা মাথায় ঢুকিয়ে নেব। কিছু কিছু কন্ডিশনস আছে যেখানে অর্গানিক আর নন অর্গানিকটা কোএক্সিস্ট করে, যেরকম সেরিব্রাল পলসির নাম শুনেছিস তোর? সেরিব্রাল পলসি বা কোনো মাল্টিপল কনজেনিটাল অ্যানোমালিজ। অনেকে বাড়িতে বলে, যারা ধর মেডিকেল পার্সন নয়, তুই পাশের বাড়িতেই দেখবি অনেকে বলে একটা অ্যাবনর্মাল বাচ্চা আছে বাড়িতে, দে ইউজ দিস টার্ম অ্যাবনর্মাল বাচ্চা, বিকলাঙ্গ বাচ্চা, বেড রিডেন বাচ্চা। আরেকটা হেলদি বাচ্চা আছে, তার পেছনে মাকে অনেক খাটতে হয়, তো একটা কাজের লোক রেখে দেয় যে ওই সো কল্ড অ্যাবনর্মাল বাচ্চাকে দেখে। তো তোর মনে হয় ওই বাচ্চাটা খায় কিছু বা তার ঠিকঠাক দেখভাল হয়, এরকম প্রচুর বাড়িতে বাড়িতে আছে। তারা সো কল্ড বাচ্চাদেরকে অ্যাবনর্মাল বলে। দে আর নট অ্যাবনর্মাল, দে আর সাফারিং ফ্রম আ ডিজিজ।
ঠিক আছে? তো একটা সেরিব্রাল পলসির বাচ্চার নানা রকম নার্ভাস সিস্টেমে প্রবলেম থাকে, তারা ঠিক মতো সোয়ালো করতে পারে না। যদি তোরা সোয়ালো করতে না পারে তাহলে খাবারটা পেটে পৌঁছয় না, তাহলে ওদের নিউট্রিশনটা ঠিক হয় না, তারপরে ওদের পেছনে অনেক বেশি এনার্জি লাগে ওদের দেখভাল করার জন্য। সেরকম অ্যাটমসফিয়ারে যদি ওরা বড় না হয় তাহলে ওদের ফেলিয়ার টু থ্রাইভ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে অর্গানিক কজও আছে, দ্যাট ইজ দ্য নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোসোশ্যাল কজও আছে, দ্য ফ্যামিলি কন্ডিশনস। ঠিক আছে, ওগুলো কি কি ফ্যাক্টরস আমি পরের স্লাইডে বলবো। তাহলে একটা কন্ডিশনে শুধুই অর্গানিক বা শুধুই নন অর্গানিক বা সাইকোসোশ্যাল হয় না, সাম কন্ডিশনস মে হ্যাভ অ্যান ওভারল্যাপ অফ দ্য কজেস। ঠিক আছে, এটা একটা ছবি। এই ছবিটায় কি বোঝানোর চেষ্টা হয়েছে, মধ্যেখানে কি লেখা আছে, সরি, মধ্যেখানে লেখা আছে গ্রোথ ফল্টারিং। ফেলিয়ার টু থ্রাইভ কে আমরা গ্রোথ ফল্টারিং ও বলি, মানে তো ফল্টি গ্রোথ। ঠিক আছে, তাহলে এখানে কি কি ফ্যাক্টরস, নিউট্রিশনাল ফ্যাক্টরস, মেডিকেল ফ্যাক্টরস, সাইকোসোশ্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, এই তিনটে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু গ্রোথ ফল্টারিং, যেটা আমি বললাম সেটাই একটা ছবিতে বোঝানো। আমি এটা কোথা থেকে নিয়েছি, কোন বই থেকে নিয়েছি, লাস্টে আমি পুরো রেফারেন্স বলে দেব। একটা শব্দও নেই যেটা বইয়ের বাইরে আছে, তো তোদের এটা পেতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নাও উই কাম টু দ্য ইটিওলজি অর দ্য কজেস। কি হতে পারে, তাহলে অর্গানিকটা প্রথমে বলি। অর্গানিকটা সোজা করে মনে রাখার জন্য, যখন কোনো কন্ডিশন বা কোনো ডিজিজের তোরা ইটিওলজি পড়বি, ওই টেবিলগুলো দেখে সত্যি খুব ভয় লাগে যে আমি মুখস্থ করতে পারবো না, মনে থাকবে না। তাহলে যখন পড়বি তখন কনসেপচুয়াল ওয়েতে পড়াটা ট্রাই কর। কি কজ হতে পারে, বডিতে যে কটা সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমে কিছু প্যাথোলজি আছে, এমনি ভাবে মনে রাখ। তোরা ফিজিওলজিতে সব সিস্টেম পড়েছিস, প্যাথোলজিতে সব সিস্টেমিক ব্যাপারগুলো পড়েছিস, তো যে কটা সিস্টেম আছে যে কোনো সিস্টেমে কোনো প্রবলেম হলেই তো বাচ্চার সমস্যা হবে। কিভাবে হচ্ছে সেটা জাস্ট কনসেপচুয়ালি বোঝানো। এটা অর্গানিক, যেটা অনলি কত পার্সেন্ট, 20%। তাহলে সেই 20%-এর মধ্যে কি কি ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনালে হচ্ছে গ্যাস্ট্রোইজোফেজিয়াল রিফ্লাক্স, malabsorption syndrome, inflammatory bowel disease and pyloric stenosis। বাচ্চা ঠিকমতো খেতেই পারছে না, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, তো নিউট্রিয়েন্টস গুলো শরীরে অ্যাবজর্ব হবে কি করে, তো গ্রোথে প্রবলেম হবে। নিউরোলজিক্যাল, এক্ষুনি বললাম সেরিব্রাল পলসি, মেন্টাল রিটার্ডেড চিলড্রেন বা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড চিলড্রেন, ওরা ঠিকমতো কমিউনিকেট করতে পারে না, ঠিকমতো সোয়ালো করতে পারে না, ক্রেনিয়াল নার্ভসে প্রবলেম হতে পারে, মাসলস গুলো উইক আছে শরীরে, খেতে পারছে না। তারপরে কি কিডনির কিছু সমস্যা, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, তোরা হয়তো বুঝবি না, এটা একটু কঠিন একটা অসুখ, পরে তোদের পড়ানো হবে। ঠিক আছে, এটা এমন একটা কন্ডিশন যেখানে শরীর থেকে অনেক কিছু ইলেকট্রোলাইটস বেরিয়ে যায়। ঠিক আছে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা একটা কন্ডিশন যেটা রেনাল টিউবিউলসে হয়। আরেকটা কি, কোনো ক্রনিক কিডনি ডিজিজ, কোনো ক্রনিক ডিজিজে দেখবি শরীরে একটা ক্যাটাবলিক স্টেট চলতে থাকে, ক্রনিক কিডনি ডিজিজও সেরকমই একটা ডিজিজ। ক্রনিক একটা যে কোনো, যেমনি তোরা পড়েছিস অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তো whenever there is any chronic pathology going on in the body, it will obviously have an effect over the growth and development. এবার চলে আয় other causes, cardiac and pulmonary। cardiac কি কি, congenital heart disease। congenital heart disease কি রকম, ventricular septal defect, atrial septal defect, PDA, কোনো সায়ানোটিক হার্ট ডিজিজ, পেশেন্ট হয়তো হার্ট ফেলিয়ারে আছে, খেতে পারছে না ঠিক মতো। হার্ট ফেলিয়ার থাকলে বা হার্টের অসুখ থাকলে রোগা হয়, দেখবি পেশেন্টগুলোকে রোগা হয়, খেতে পারে না, খেতে গেলেই হাঁপায়। এগুলো যখন তোরা কেসেস দেখবি আরো ভালো করে রিলেট করতে পারবি। ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস বলে একটা অসুখ আছে, অ্যাজমা তো খুব কমন অসুখ, অ্যাজমাতে এত হাঁপায় বাচ্চারা খেতে পারে না। ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস কি অসুখ, সিস্টিক ফাইব্রোসিসও পরে তোদের পড়ানো হবে, সিস্টেমিকে হয়তো পড়েছিস বা অন্য মেডিসিনে পড়েছিস। এটা এমন একটা অসুখ যেখানে বারবার লাংসে নিউমোনিয়া হয়, তো রেকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, তো পেশেন্টের একটা ক্যাটাবলিক স্টেট, একটা স্ট্রেস শরীরে চলতেই থাকে, সো দ্য চাইল্ড ইজ হ্যাভিং ফেলিয়ার টু থ্রাইভ। দেন এন্ডোক্রিন টিস্যু কজ, থাইরয়েড ডিসঅর্ডার্স, হাইপো অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার। এবার কেউ কেউ বলবি হাইপোতে তো পেশেন্ট মোটা হয়ে যায়, তাহলে ওটা কি করে ফেলিয়ার টু থ্রাইভ, অন্য কোনো প্রবলেমস থাকে,
মোটা হয়, মানে গলু গলু দেখতে হয়, কিন্তু কিছু প্রবলেমস থাকে, ডেভেলপমেন্টে প্রবলেম থাকে, কগনিশন, ক্রেটিনিজম, ক্রেটিন বাচ্চাগুলো কেমন দেখতে হয়, প্রচুর মোটা, মাথায় কোনো বুদ্ধি নেই, ডেভেলপমেন্টাল ডিলে হবে, কগনিশন পুরো পুয়ার, দ্যাট ইজ অলসো বেঁচে থাকতে ব্যর্থ, রাইট? এবারে দেখো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে কি হয়, এটাও একটা ক্যাটাবলিক স্টেট, শরীর থেকে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। ইনফেকশনস, ইনফেকশনসে কি ক্রনিক প্যারাসাইটিক, যেহেতু কৃমির অসুখ, অনেক ক্রনিক প্যারাসাইটিক ইনফেকশনস অফ দ্য জিআই ট্র্যাক্ট। টিউবারকিলোসিস, দ্য ন্যাশনাল ডিজিজ অফ ইন্ডিয়া, ঠিক আছে? টিউবারকিলোসিসে পেশেন্টরা ওয়েট লস করে, ঠিক আছে? এইচআইভি ভাইরাস, এইচআইভি ইনফেকশনও স্লিমার্স ডিজিজ বলা হয়, এইচআইভি ইনফেকশনেও তোর হচ্ছে প্রচন্ড রোগা হয়ে যায়, পেশেন্টের নিউট্রিশন খুবই খারাপ হয়। জেনেটিক, জেনেটিক কি কি, জেনেটিক ব্যাপারটা পেডিয়াট্রিক্সেই পাবি তোরা, ঠিক আছে? পেডিয়াট্রিক্সের পেশেন্টগুলো যেহেতু ছোট, কোনো জিনগত সমস্যা পেডিয়াট্রিক এজ গ্রুপেই প্রেজেন্ট করে ইউজুয়ালি। তো কিছু ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোমোজোমাল অবনর্মালিটিস। এবার ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম কি, মানে খাবার গেল শরীরের মধ্যে, মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে না, মেটাবলিজম ঠিকঠাক না হলে কি হবে, অবজর্পশনের সমস্যা হবে, পেশেন্টের অ্যাসিমিলেশন হবে না, পেশেন্ট কোনো ওয়েট গেইন করবে না, ভমিটিং করে ওরা প্রচুর, vomit করতে থাকবে, they will lose food material from their body, they won't be able to gain weight at all. ক্রোমোজোমাল অ্যানোমালির একটা নাম বল, কোন একটা সিনড্রোম খুব কমন, ডাউন সিনড্রোম। একটা ডাউন সিনড্রোমের বেবি কি যদি ঠিক মতন দেখা না হয়, সে কি খেতে পারবে নিজে নিজে? দে আর ডিপেন্ডেন্ট অন দেয়ার ফ্যামিলি, তাই না? তো সেই ক্ষেত্রেও এবার কিছু কিছু কজ, কারো যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, ক্যান্সারের পেশেন্ট, তারাও তো রোগা হয়ে যায়, খেতে পারে না, ওষুধের সাইড এফেক্টস, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, দ্য ডিজিজ প্যাথোলজি ইটসেলফ, আর লেট পয়জনিং একটা পয়জনিং, সেখানেও এটা দেখা গেছে। নন অর্গানিক কজেস, নন অর্গানিক কজেস কি কি আছে, পভার্টি, আর when the parents how to feed the child, they don't know about the diet, তাহলে পেরেন্টসরাই জানে না যে বাচ্চাদেরকে, বা কেয়ার গিভার যে আছে সে জানে না বাচ্চাদেরকে কেমন করে খাওয়াতে হয় বা কি খাওয়াতে হয়। when they don't know about breastfeeding, বাচ্চা জন্মাচ্ছে কৌটোর দুধ দিয়ে দিচ্ছে, ব্রেস্টফিডিং ঠিকঠাক করাচ্ছে না, they are going for diluted formula feeding, দোকান থেকে ডাব্বা কিনে আনছে, তারপর সেটাকে বেশি বেশি করে ডাইলিউট করে খাওয়াচ্ছে। আইডিয়ালি যারা ফর্মুলা ফিড করায় একটা কৌটো এক সপ্তাহে শেষ হওয়া উচিত, অনেক গরিব মানুষরা আসে ওই একটা কৌটো এক মাস চালায়, তো দে আর গোয়িং ফর ডাইলিউশন, সো ডাইলিউটেড ফিডিং হলেও কোনো ওয়েট গেইন হবে না, ঠিক আছে? আর when the parent and child relationship is not proper, কোনো ফ্যামিলি প্রবলেমস, পেরেন্টসরা অতটা টাইম কাটায় না বাচ্চাদের সাথে, when there is some family dysfunction, ঠিক আছে? এই একটা ফ্লো চার্ট, এটা জাস্ট একটু বোঝার চেষ্টা কর, জাস্ট একটা ভিজুয়াল ইমপ্রেশনের জন্য। তো মাঝখানে কি আছে, গ্রোথ, গ্রোথের ওপর চারটে, তোরা পেছন থেকে মনে হয় না এটার লেটার্স গুলো বুঝতে পারছিস, হয়তো শুধু কালার কোডিংটা বুঝতে পারছিস, তো সামনে আসলে বুঝতে পারবি, বা আমি বলছি জাস্ট শোন। সেন্টারে আছে গ্রোথ, গ্রোথের ওপর চারটে গ্রিন অ্যারো আছে, একটা হচ্ছে নিউট্রিশন, ঠিক আছে? নিউট্রিশনকে কে কন্ট্রোল করছে, ডিক্রিজড অ্যাভেলেবল অফ দ্য নিউট্রিয়েন্টস, decreased intake of the nutrients, increased loss of the nutrients from the body, impaired absorption and impaired utilization, ঠিক আছে? আইদার তুমি খাবার আমার নেই, এত গরিব মা বাবা যে খাবার জোগাড় করতে পারছে না বাবা মায়ের জন্য, অ্যাভেলেবল নয়, আরেকটা খাবার কম খাচ্ছে, আরেকটা হচ্ছে খাচ্ছে কিন্তু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ভমিটিং করছে, ঠিক আছে? বা ম্যাল অবজর্পশন সিনড্রোম আছে, আরেকটা হচ্ছে শরীরে গেল অবজর্ব হলো না, ম্যাল অবজর্পশন, আরেকটা ইম্পেয়ার্ড ইউটিলাইজেশন, মেটাবলিক ডিসঅর্ডারস গুলোতে যেটা হচ্ছে, পড়িয়ে দিয়েছি অলরেডি এগুলো, নিউট্রিশনটা কমপ্লিট। এবারে ইমোশনাল এনভায়রনমেন্ট যেটা, সেটা কি, অনেক পরিবারে চাইল্ড নেগলেক্ট হয়, চাইল্ড অ্যাবিউজ হয়, তাহলে সেই বাচ্চাগুলো ভালো করে গ্রো করে না, ঠিক আছে? হরমোনাল ডিসঅর্ডারস গুলো বললাম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, এগুলোতেও কিন্তু গ্রোথ ঠিক মতো হবে না। এবারে এলো জেনেটিক, জেনেটিক কিছু ডিসঅর্ডার, জেনেটিক পোটেনশিয়াল অফ দ্য চিলড্রেন, যেমনি the child is having some syndromes,
সিন্ড্রোমিক শর্ট স্ট্যাচার অর ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার। শর্ট স্ট্যাচারের ওপরে নেক্সট ক্লাস হবে, তো তখন ওইগুলো বুঝিয়ে দেব। Now coming to the clinical features of a child who is suffering from failure to thrive. কি কি হতে পারে? প্রথমেই তো মা এসে বলবে বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চার হাইট বাড়ছে না, বাচ্চা বাড়ছে না, সিম্পল কথা ওরা আউটডোরে এসে এটাই বলে। তাহলে ফার্স্ট কমপ্লেন কি? পুয়ার গ্রোথ, হাইট, ওয়েট, head circumference do not match the standard growth charts. Growth may have stopped after a previously established growth curve. যেটা বললাম যে প্রথম দিকে ভালো গ্রো করছিল হয়তো, তারপরে তুমি গ্রোথ চার্টে দেখছো বাচ্চা বেশ অনেকটা সময় ধরে গ্রো করছে না। যেটা বললাম প্রথমে 50th পার্সেন্টাইলে ধর ছিল, তারপরে তুই দেখছিস লাস্ট কয়েক মাস ধরে ওটা 10th পার্সেন্টাইলে ড্রপ করে গেছে। ঠিক আছে? ডেভেলপমেন্ট প্রপার হচ্ছে না। যে আগের ক্লাসে তোদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনস গুলো পড়েছিলিস, সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোনস অ্যাচিভ করছে না ঠিক সময়, যেমনি রোলিং ওভার, সিটিং, স্ট্যান্ডিং, ওয়াকিং, ঠিক টাইমে মাইলস্টোনস অ্যাচিভ করছে না। কগনিশন ইজ পুয়ার, মানে দ্য মেন্টাল অ্যান্ড দ্য সোশ্যাল স্কিলস আর ডিক্রিজড, and they may suffer from constipation as well. Hypothyroidism is one of the causes. So constipation may also be a clinical feature. আবার কনস্টিপেশনের সমস্যা থাকলেও বাচ্চারা ঠিক মতো খায় না। ঠিক আছে, এটাও খুব কমনলি পাওয়া গেছে। পেট ব্যথা করতে থাকে, ইরিটেবল থাকে, একটু খাওয়ার পরই পেট ভরে যায়, এটাও খুব কমনলি বাচ্চাদের পাওয়া যায়। তারপরে হচ্ছে ওরা এক্সেসিভ ক্রাইং বা লেথার্জিক, ইরিটেবল, তারপর দেখা যাচ্ছে যে মিনিমাল স্মাইলিং, আই কন্ট্যাক্ট করছে না, লেথার্জিক হয়ে থাকছে। এই ক্লিনিক্যাল ফিচার্স গুলো একটা ফেলিয়ার টু থ্রাইভ বাচ্চাতে তুমি পেতে পারো। এর আন্ডারলাইন কজ গুলোকে আমাকে হিস্ট্রি এক্সামিনেশন করে বের করতে হবে। ঠিক আছে? সো টু ডায়াগনোজ আ পেশেন্ট who is suffering from failure to thrive, what is the algorithm? Always take a proper history in the beginning, followed by physical examination, then observing the parent-child interaction, and if we are suspecting an organic cause, we will have to go for some investigations. If we are suspecting any psychosocial or non-organic cause, there is no need for investigations. We will just follow up after doing interventions. ঠিক আছে? সো হিস্ট্রিতে কি কি নেব? তোরা হিস্ট্রি টেকিং অলরেডি জানিস, প্র্যাকটিক্যাল ক্লাস করিস। তাহলে তার মধ্যে শুরুই করছি আমি বার্থ থেকে। পিডিয়াট্রিক্স ইজ অল অ্যাবাউট স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং। ঠিক আছে? তাহলে হচ্ছে প্রিনেটাল হিস্ট্রি। প্রিনেটাল মানে যখন বেবি ধর অ্যান্টিনেটাল, যখন বাচ্চা মায়ের পেটে ছিল, মায়ের কোনো অসুখ করেছিল কিনা। মাথায় রাখবি অনেক ইন্ট্রা ইউটেরাইন ইনফেকশনস হয় যাতে বাচ্চার কিছু ড্যামেজ হয়, যেরকম টর্চ ইনফেকশনস, যেখানে মায়ের ফিভার উইথ র্যাশ হবে, সেই ক্ষেত্রে বাচ্চা জন্মাবেই মাইক্রোকেফালি নিয়ে, বাচ্চার গ্রোথ প্রপার হবে না, তাদের ডেভেলপমেন্ট ডিলে হবে, নানা রকম সমস্যা হয় নিউরোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেমিক। তো সেই ক্ষেত্রেও বাচ্চার ফেলিয়ার টু থ্রাইভ হবে। ইন্ট্রানেটাল, বাচ্চা যখন জন্মালো নর্মাল হলো না সিজার হলো, what was the birth weight, whether the baby cried after birth or not, okay, whether there was any adverse event during the neonatal period. ফর এক্সাম্পল, যদি বাচ্চার জন্ডিস হয়েছিল কিনা, বাচ্চার লম্বা এসএনসিউতে অ্যাডমিশন বা এনআইসিউ অ্যাডমিশন লেগেছিল কিনা, কোনো স্টর্মি কোর্স হয়েছিল কিনা, তাহলে যে বাচ্চাটা জীবনের প্রথম 1 মাস প্রচন্ড অসুস্থ ছিল, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো ঠিকঠাক হবে না। ঠিক আছে? তাহলে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। মেডিকেল হিস্ট্রি মানে ওর কোনো সিগনিফিকেন্ট ইলনেসে ভুগেছে কিনা, যেগুলো আমি অর্গানিক কজে বললাম, ওইগুলোর হিস্ট্রি নিতে হবে। সোশ্যাল হিস্ট্রি বলবো ওটা। আর নিউট্রিশনাল হিস্ট্রি, নিউট্রিশনাল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ওটা যখন তোদের মানে তোরা হিস্ট্রি টেকিং এ যখন নিউট্রিশনাল হিস্ট্রিটা তোদের এমনি এরকম কিন্তু পেশেন্টস দেওয়া হবে। ধর এমনি একটা হার্ট ডিজিজের পেশেন্ট দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু তার নিউট্রিশনও পুয়ার, সুতরাং তুই শুধু হার্ট ডিজিজের হিস্ট্রিটা নিলি কিন্তু তুই নিউট্রিশনটা নিলি না, তাতে কিন্তু তোর কিছু নম্বর কাটা যাবে। তাহলে এই ফেলিয়ার টু থ্রাইভ কিন্তু ইজ আ পার্ট অফ মেজর ইলনেসেস, এটা কিন্তু ইগনোর করলে চলবে না। একটু বোরিং লাগছে হয়তো, কিন্তু ইট ক্যান বি ইগনোরড। তেমনি কি কি আছে নিউট্রিশনাল হিস্ট্রিতে? কি জিজ্ঞেস করবো? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ওয়াজ ডান অর নট, ইফ ইট ওয়াজ ডান হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য ব্রেস্ট ফিডিং, কতদিন অবধি করাতে হয়? 6 months। এবারে অনেকে যারা বাড়ির লোকরা ওই কৌটোর দুধ খাওয়ায়,
তো ফর্মুলা মিল্ক যারা খাওয়ায় তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে একটা ফর্মুলা মিল্কের কৌটো কতদিন চলছিল, তুমি ওটা আন্দাজ করেই বুঝতে পারবে whether there was diluted formula feeding। কি খাওয়ায়, প্রপার ডায়েটারি হিস্ট্রি নিতে হবে। সেটা কি করে নেব? 24 আওয়ার রিকল, মাকে জিজ্ঞেস করতে হবে আগের 24 আওয়ার্সে কি খাইয়েছিল, সেটা তুই নোট ডাউন করবি। এটা ইউজুয়ালি আমরা করি। বা যদি আমরা বলি যে পরের সপ্তাহে এসো, তখন মাকে বলতে হবে 3-day ফুড ডায়েরি লিখতে। সপ্তাহের 3টে দিন অ্যাটলিস্ট তুমি ডায়েরিতে লিখে আনবে যে তুমি কি খাইয়েছিলে। তাহলে পরের ভিজিটে যখন এলো আমরা একটা আইডিয়া করে প্রোটিন আর ক্যালোরি ক্যালকুলেট করে নেব। ঠিক আছে? আর কমপ্লিমেন্টারি ফিডিং কবে থেকে শুরু হয়? 6 মাসের পর। তাহলে কমপ্লিমেন্টারি ফিডিংটাও ঠিক মতো করা ছিল কিনা সেটা হিস্ট্রি নিতে হবে। আর চাইল্ডস অ্যাপেটাইট, বাচ্চার ডিমান্ড কেমন, মা বাবাকে কি জোর করে খাওয়াতে হয় নাকি বাচ্চা নিজে নিজে খায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নাও দ্য সাইকোসোশ্যাল হিস্ট্রি। পরিবারে দেখতে, এবার আমাকে হিস্ট্রি নিতে হবে ওর পরিবারে কে কে আছে, কারা কেমন, যে পেরেন্টস চাইল্ড ইন্টারাকশন, দুজন পেরেন্টস আছে কিনা। অনেকের শুধু মা আছে বা শুধু বাবা আছে, সিঙ্গেল পেরেন্ট, সেই ক্ষেত্রে ডিফিকাল্ট হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস গুলো নিতে। তোর পেরেন্টসরা ওয়ার্কিং পেরেন্টস নাকি বাড়িতে থাকে, হাউ মাচ টাইম দে স্পেন্ড উইথ দেয়ার চিলড্রেন, বা হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য টাইম দে স্পেন্ড উইথ দেয়ার চিলড্রেন, how is the bonding between parent and children, this is very important। চাইল্ড এন্ড কেয়ার গিভার, সবসময় তো মা বাবা কাজে যদি থাকে তাহলে কেয়ার গিভার থাকে, সেটা তাদের গ্র্যান্ড পেরেন্টসও হতে পারে বা কোনো প্রফেশনাল কেয়ার গিভার হতে পারে, তারা বাড়িতে বাচ্চাকে খেয়াল রাখার জন্য রাখে। তো কেয়ার গিভারের সাথে ইন্টারাকশন কেমন, গ্র্যান্ড পেরেন্টসরা যেমন খেয়াল রাখবে সেরকম তো একটা বাইরের মানুষ খেয়াল রাখতে পারবে না, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এলমেন্ট ইন দ্য কেয়ার গিভার্স, যদি মা বাবা বা কেয়ার গিভার কারোর কোনো অসুখ থাকে, সে তো নিজেই অসুস্থ, তাই না। ম্যারিটাল ডিসকর্ড অর ডেথ ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে কিছু পরিবেশে কিছু সমস্যা চলছে, রিলেশনশিপ প্রবলেমস চলছে, বাড়িতে এনভায়রনমেন্ট ভালো নয়, ঠিক আছে, সেখানেও বাচ্চারা খেতে চায় না বা নানা রকম সমস্যা হয়। বিহেভিয়ারাল প্রবলেম অফ দ্য চাইল্ড, কিছু কিছু কন্ডিশনস আছে, এটা তোদের পক্ষে বুঝতে হয়তো সমস্যা হতে পারে, যেরকম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কিছু কিছু বিহেভিয়ারাল প্রবলেমস অনেক পেশেন্টের থাকে। তাদেরকে খাওয়ানো বা ফিডিং করানো, তাদের দেখভাল করা একটু ডিফিকাল্ট হয়। সো ইফ দ্য পেরেন্টস বা ইফ দ্য কেয়ার গিভার্স আর নট স্কিলড এনাফ, তারা ভালো করে খেয়াল রাখতে পারে না, তো সেই বাচ্চাগুলোদেরও কিন্তু সাইকোসোশ্যাল ফ্যাক্টরের জন্য ফেলিয়ার টু থ্রাইভ হতে পারে। আর সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অবভিয়াসলি কেউ যদি পুয়ার হয় সে তো মানে নিউট্রিশাস ডায়েট হয়তো জোগাড় করতে পারে না, সেগুলো তো একটা ফ্যাক্টর। নাও we come to the examination part। এক্সামিনেশন পার্ট কিভাবে, জেনারেল এক্সামিনেশন প্রথমে, তারপরে আমরা সিস্টেমিক এক্সামিনেশনে যাব। জাস্ট পয়েন্টগুলো দেখ। ফার্স্ট অফ অল অ্যানথ্রোপোমেট্রি, এটারও তোদের ক্লাস হবে বা হয়েছে। হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, ওয়েট ফর হাইট সব মেজার করে গ্রোথ চার্টে প্লট করতে হবে, দেখতে হবে বিলো দ্য 3rd পার্সেন্টাইল হচ্ছে কিনা। ডেফিনেশন অনুযায়ী একবার দেখলে হবে না, কনজিকিউটিভ মোর দ্যান 1 কনজিকিউটিভ ভিজিটসে দেখতে হবে। এবারে হেড সাইজে আমরা কি পেতে পারি, মাইক্রোকেফালি, সরি এটা ম্যাক্রোকেফালি হবে, মিসপ্রিন্ট হয়েছে, মাইক্রোকেফালি আর ম্যাক্রোকেফালি। তাহলে মাইক্রোকেফালি কি হতে পারে, কিছু ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনসে মাইক্রোকেফালি হতে পারে। ম্যাক্রোকেফালি, হ্যাঁ টর্চ, ম্যাক্রোকেফালি কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্সে হতে পারে, ঠিক আছে। ডিসমরফিজম, ডিসমরফিজম একটা সিনড্রোমের নাম বল তোরা, একটু আগে বললি একটা সিনড্রোমের নাম, ডাউন সিনড্রোম। মুখটা কেমন দেখতে হয়, একটা দুটো ফিচার বল। আচ্ছা, আরেকটা কি, হ্যাঁ তাহলে ওগুলো ডিসমরফিজম, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে ওর ফেসিয়াল ফিচার্স গুলো অন্য বাচ্চার সাথে মিলছে না, প্রথমে দেখবো মা বাবা কেমন দেখতে, তারপর দেখছি মা বাবার মতো দেখতে নয়, তাহলে আমি বুঝবো কিছু ডিসমরফিজম আছে, আমাকে ভাবতে হবে যে বাচ্চার কোনো সিনড্রোম থাকতে পারে। এবার কি, কিছু কিছু কন্ডিশন, এটা একটা হরমোনাল কন্ডিশন, হাইপোপিটিউটরিজম, যেখানে পিটিউটরি হরমোনগুলো কমে যায়, পিটিউটরি গ্ল্যান্ডটা ভালো করে কাজ করছে না, ডল লাইক ফেসিস হতে পারে, ক্রেটিনিজম বললাম, অ্যানেমিয়া থাকতে পারে পেশেন্টের। অ্যানেমিয়া থাকলেও কেন হবে, নিউট্রিশনাল প্রবলেমের জন্য হতে পারে,
ম্যাল অ্যাবজর্পশনের জন্য অ্যানিমিয়া হতে পারে, এক্সাম্পল সিলিয়াক ডিজিজ, যেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। বিটর স্পট কেন হবে? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আইদার ও নিউট্রিশনালি ভিটামিন এ ঠিকমতো খাচ্ছে না বা ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে। রিকেটস কেন হবে? রিকেটস কেন হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আইদার নিউট্রিশনাল অর ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস, অর দের ইজ অ্যানাদার কন্ডিশন, একটা কঠিন অসুখের নাম বললাম, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ঠিক আছে, ওইখানেও রিকেটস পাওয়া যায়। আরেকটা কি তোর হচ্ছে গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমেটাইটিস, এগুলো কি হয়, কেন হয় বল? গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমেটাইটিস কোন কিসের ডেফিসিয়েন্সিতে হয়? ভিটামিন ডেফিসিয়েন্সিস, মাল্টিপল ওই ভিটামিন বি কমপ্লেক্স গুলো ডেফিসিয়েন্ট হলে হতে পারে। ক্লাবিং, ক্লাবিং তোরা তো পড়েছিস, ঠিক আছে। ক্লাবিং দেখতে হবে, যখন আমি ক্লাবিং পাচ্ছি আমি দেখবো সাইনোসিস আছে কি সাইনোসিস নেই, ঠিক আছে। পেশেন্টের ব্লু ব্লু মিউকাস মেমব্রেন নীল দেখতে লাগছে কি নীল দেখতে নেই, যদি নীল দেখতে লাগে আমাকে হার্ট চেক করতে হবে, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজে ক্লাবিং পাই। এবার সাইনোসিস না পেলে লাংস চেক করব। দুটো আমি কজ বলছি, ব্রঙ্কিয়েকটাসিস, সিস্টিক ফাইব্রোসিস, তোদের মনে রাখার জন্য এগুলোতে ক্লাবিং পাওয়া যায়। এবারে আমি বাইরে থেকে বাচ্চাটাকে এক্সামিন করে দেখছি গায়ে অনেক ইনজুরিজ আছে, কিছু কিছু ক্যালাস জিনিসটা আমি এক্সরে করে দেখতে পাবো, তুই দেখছিস তোর মনে হচ্ছে বাচ্চাটা বেশ ইনজিওর্ড আছে, তখন আমাকে চাইল্ড অ্যাবিউজ বা নেগলেক্টটা মাথায় রাখতে হবে। বাচ্চাটার স্কুইন্ট আছে বা ড্রুলিং অফ স্যালাইভা, তখন আমি কি ভাববো কোনো ক্রেনিয়াল নার্ভ পলসি আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, এগুলো পয়েন্টার্স এক্সামিনেশনে, ঠিক আছে। নাও উই কাম টু ওই যে অ্যানথ্রোপোমেট্রি বললাম, ইন্টারপ্রিটেশন অফ দ্য অ্যানথ্রোপোমেট্রিক প্যারামিটার্স। আমি যদি দেখি weight for height is most affected, then I will think it is due to undernutrition or calorie imbalance. সবসময় মনে রাখবি নিউট্রিশনাল প্রবলেম হলে weight is most affected, ঠিক আছে। তাহলে weight for height যদি আমার কম থাকে, তোরা তো নিউট্রিশনে weight for height ডেফিনিশনে ছিল below 3 standard deviation, ঠিক আছে। হাইট ফর এজ যদি অ্যাফেক্টেড হয়, শর্ট স্ট্রেচার ভাববো। তুই বল যে বাচ্চাটা বেটে হবে তার ওজনও তো কম হবে, তাই না? শর্ট স্ট্রেচারের উপরে আলাদা ক্লাস হবে, তখন শর্ট স্ট্রেচারটা পড়াবো। হেড সার্কামফারেন্স যদি কম হয়, আমি ভাববো কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্যাথোলজি আছে, যেরকম সেরিব্রাল পলসি। এবারে কিছু কিছু পেশেন্টস এমন আসে যে ওয়েট ফর এজ, হাইট ফর এজ, হেড সার্কামফারেন্স প্রপোর্শনেটলি অ্যাফেক্টেড, মানে খুব খুব গ্রস অ্যাবনর্মালিটি নেই, একটু একটু কমেছে, but the weight for height is unaffected, nutrition is normal, সেই ক্ষেত্রে আমরা ফ্যামিলিয়াল কজ ভাববো। পরিবারের সকলেই ওরকম, হয়তো মা বাবা ওরকম। আমাদের আউটডোরে প্রতিদিন আসে, তোরা যদি আউটডোরে এবারে পরের দিন থেকে যখন আসবি, তখন একটা বাচ্চার অ্যানথ্রোপোমেট্রি, সেই মায়ের থেকে হিস্ট্রি ভালো করে নিবি, তখন বুঝতে পারবি। Now we come to systemic examination. Systemic কি? রেসপিরেটরি এক্সামিনেশনে কিছু ফাইন্ডিংস, ধর মাই হিস্ট্রি দিচ্ছে যে রেকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস হয়, তুই বাচ্চার মধ্যে ক্রেপস পাচ্ছিস বা উইজ পাচ্ছিস, উইজ পেলে তুই ভাবছিস কোনো অ্যাজমার মতো ইলনেস হতে পারে, অর ইউ আর গেটিং ক্রেপস and patient mother is giving history that my baby has suffered from such illnesses before also. For example, cystic fibrosis, recurrent pneumonia হয়। Cardiac examination is important, congenital heart disease should be ruled out, ठीक है। न्यूरोलॉजिकल complete neurological examination is important to rule out the neurological illnesses. ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট, এটাও তোদের আগের দিন দেখানো হয়েছে, একটা চার্ট শো করেছিলেন, ডেনভার ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট, ঠিক আছে, ডিডিএসটি। ওটাতে দেখতে হবে ডেভেলপমেন্টে ডোমেনগুলো কেমন আছে, কোনো একটা ডোমেনে ওয়ান অর মোর ডোমেনসে ডিলে আছে কিনা, ঠিক আছে। আর বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট অফ দ্য চাইল্ড, এটা একটা ফ্লো চার্ট। আমি আস্তে আস্তে বলছি, লাস্ট থেকেও আমার মনে হয় না লাস্টের 2-3টে বেঞ্চ দেখতে পাচ্ছে, সামনে আসলে দেখতে পেতিস। আমি আস্তে আস্তে পড়ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল, গ্রোথ ফল্টারিং। Whenever we find a child with growth faltering, analyze other growth parameters as to which is more affected. যেটা আগের অ্যানথ্রোপোমেট্রিক দেখালাম, weight for height affected নাকি head circumference নাকি height for age, ঠিক আছে। weight for height affected হলে it will indicate inadequate nutrition, তাহলে সেই ক্ষেত্রে detailed dietary history and calculate the calorie intake, ব্যাস
Head circumference indicates primary CNS pathology, example cerebral palsy. Height for age কম হলে short stature, এটা দেখতে হবে না, পরের দিন ক্লাসে হবে। শর্ট স্টেচারের তখন আমরা ওয়ার্কআপ করব। এবারে এই যে ডায়েটারি হিস্ট্রি নিলাম, ডায়েটারি হিস্ট্রি থেকে ইফ দ্য ডায়েট ইজ ইনঅ্যাডিকুয়েট, আমি প্রোটিন ক্যালোরি এগুলো ক্যালকুলেট করে দেখলাম ঠিক মতো খাচ্ছে না, তখন তখন আমাকে হিস্ট্রি আর এক্সামিনেশন করে কোন কোন কজগুলো রুল আউট করতে হবে। ইম্পেয়ার্ড অবজর্পশন, যদি ম্যাল অবজর্পশন ডিসঅর্ডারের সিমটমস গুলো আছে কিনা, ভমিটিং হয়, লুজ টুলস হয়, ঠিক আছে, ওজন বাড়ছে না, স্টিয়াটোরিয়াম মানে খুব দুর্গন্ধযুক্ত তেলতেলে স্টুলস হয়, নানা রকম তোর হিস্ট্রি থাকে। ইনক্রিজ লসেস, ফর এক্সাম্পল ভমিটিং হচ্ছে প্রচন্ড পেশেন্টের, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে রেনাল লসেস হয়, ডায়াবেটিস মেলাইটাসের মতন হিস্ট্রি পাচ্ছিস কিনা, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, ঠিক আছে। ইম্পেয়ার্ড মেটাবলিজম, ইনবর্ন এররস অফ মেটাবলিজমের কোনো রকম হিস্ট্রি, যেমনি বাচ্চা গ্রো করছে না, ভমিটিং হচ্ছে, কনভালশন হচ্ছে, লেথার্জিক থাকছে, রিপিটেড হসপিটালাইজ করতে হয়, ডেভেলপ করছে না, নানা রকম পয়েন্টার্স থাকে। চাইল্ড অ্যাবিউজের হিস্ট্রি, ইনক্রিজ ইউটিলাইজেশন, যেমনি হাইপার থাইরয়েডিজমে পেশেন্ট রোগা হয়ে যায় কারণ মেটাবলিক রেট অনেক বেশি থাকে। সিস্টেমিক কোনো ইলনেস, ক্রনিক ইনফেকশন যেমনি টিউবারকুলোসিস, HIV ইনফেকশন, ওয়ার্ম ইনফেস্টেশন, যেগুলো আগে স্লাইডসগুলো দেখালাম, জাস্ট কোরিলেটিং অল দোজ স্লাইডস ইন আ সিঙ্গল স্লাইড। সিস্টেমিক ইলনেসেস হলো, দেন উই উইল প্ল্যান ইনভেস্টিগেশন অ্যাজ পার দ্য ক্লুজ। যদি সাইকোসোশ্যাল ভাবি, দেখতে হবে পভার্টি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, ফল্টি ফিডিং টেকনিক্স, পুয়ার প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন, চাইল্ড অ্যাবিউজ, বিহেভিয়ারাল প্রবলেম, আর পেশেন্টের ডিসফেজিয়া মানে খেতে অসুবিধা হয়, ওডাইনোফেজিয়া খাওয়ার সময় পেন হয়, বা ডিসফাংশনাল সোয়ালোইং, এগুলো মেনলি নিউরোলজিক্যাল ইলনেসে পেশেন্টগুলো থাকে, সেরিব্রাল পলসি পেশেন্টগুলো থাকতে পারে। নাও উই কাম টু দ্য ইনভেস্টিগেশনস। আমরা 80% ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন করবো না, বেকার ইনভেস্টিগেশন করে লাভ নেই। Take a proper history, go for an examination, try and find out the causes. If you think that the patient is having failure to thrive because of some psychosocial factors, just intervene করে, মানে নিউট্রিশনাল অ্যাডভাইস, কাউন্সিলিং, সেটা পরের স্লাইডে আসবে, করে ফলো আপ করতে হবে। এবারে ফলো আপ করছি তাতেও বাড়ছে না, কয়েক মাস কেটে গেছে, তখন ইনভেস্টিগেশন করব, বা আমি সাসপেক্ট করছি যে কোনো অর্গানিক কজ আছে, কোনো ডিজিজ আছে, তাহলে ইনভেস্টিগেশন করব। কি কি আছে? বেসিক ইনভেস্টিগেশনস, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ESR। কমপ্লিট ব্লাড কাউন্ট করে কি বুঝবো? whether there is any infection, হিমোগ্লোবিন দেখবো অ্যানিমিয়া আছে কিনা, ঠিক আছে। লিউকোসাইট কাউন্ট দেখবো whether there is any infection, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস or lymphocytic leukocytosis। ESR raised or not? ESR will be raised in a very common disease, tuberculosis, ঠিক আছে, it is a point of blood urea and serum creatinine. Renal function test should be seen because chronic kidney disease or renal tubular acidosis, কিডনির অসুখেও ফেলিয়ার টু থ্রাইভ হয়, ঠিক আছে। মুখস্থ কিছু করতে হবে না, জাস্ট কজ গুলো যদি তোরা মনে রাখিস, দেখবি পরের গুলো সব মনে থাকবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস কেন? পিএইচ দেখতে হবে, কেন? ইনবর্ন এরর অফ মেটাবলিজম বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে পিএইচ অ্যাসিডোটিক হতে পারে, ঠিক আছে। আর ইলেকট্রোলাইটস দেখতে হবে, সোডিয়াম, পটাশিয়াম। urine routine microscopy culture, stool for routine and ova parasite cyst, or tuberculosis, the national disease of India, sputum or GL-CBNAT for tuberculosis, বা Mantoux test, ঠিক আছে। এবারে এগুলো তোর ধর মনে হলো কি পেশেন্টের খুব কাশি হচ্ছে, টিবি লাগছে, বা নিউমোনিয়া হয় বারবার, একটা এক্সরে করে নিবি, ঠিক আছে, এক্সরে অফ চেস্ট, ঠিক আছে। এবারে তুই একটা এন্ডোক্রিন কজ ভাবছিস, ধর বাচ্চার হাইটই বাড়ছে না, হাইপোথাইরয়েড মনে হচ্ছে, বা রিস্ট জয়েন্ট গুলো ফুলে ফুলে আছে, রিকেট মনে হচ্ছে। রিকেটের তোরা এক্সরে পড়েছিলি, ফাইন্ডিং, একটা ফাইন্ডিং বলতে পারবি রিকেটের এক্সরেতে কি দেখতিস রিস্ট জয়েন্টে? হ্যাঁ, আর না, এক্সরে যখন করতাম ওটা পরীক্ষায় দেয়, এক্সরেতে একটা দুটো, ঠিক আছে, ওটা সেলফ ইভ্যালুয়েশনের জন্য রাখছি। X-ray of wrist for bone age when you are suspecting hypothyroidism or growth hormone deficiency. Hypothyroidism বা growth hormone deficiency তে বোন অত ভালো করে বাড়বে না, bone age will be less than the chronological age. X-ray of the long bones কেন করব? If you are suspecting child abuse, what will you find? To look for healed fractures. Callus পাবো, দেখবো মাল্টিপল ফ্র্যাকচারস আছে,
which are at different stages of healing. ঠিক আছে, এবারে একটু কঠিন ইনভেস্টিগেশন এগুলো, একটু জাস্ট বলে দেওয়ার জন্য, ডিজিজ স্পেসিফিক যে ডিজিজগুলো আমি ভাবছি সেই অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন। ইনবর্ন এরর অফ মেটাবলিজম ভাবলে টিএমএস, জিসিএমএস, একটু ফুল ফর্ম গুলো একটু খটোমটো আছে, ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোমেট্রি, অ্যামোনিয়া ল্যাকটেট পাইরুভেট ফর ইনবর্ন এরর অফ মেটাবলিজম। সিলিয়াক ডিজিজ ভাবলে সিলিয়াক সেরোলজি করা হয়, অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনেস অ্যান্টিবডি, আইজিএ অ্যান্টিবডি। ডিসমরফিক চিলড্রেন বা সিন্ড্রোমিক চিলড্রেন ভাবলে ক্যারিওটাইপিং, যেখানে ক্রোমোজোমস গুলো আমরা দেখি। ডাউন সিনড্রোমে কি ক্যারিওটাইপের সমস্যা হয় কেউ বলতে পারবি? ফিশ একটা জেনেটিক স্টাডির নাম, ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন, ঠিক আছে, জেনেটিক স্টাডিজ। থাইরয়েড ফাংশন টেস্ট, সিস্টিক ফাইব্রোসিসে কি টেস্ট করে? সোয়েট ক্লোরাইড টেস্ট, আর সিএফটিআর জিন বলে একটা জিন হয় সেটার মিউটেশন থাকে। নিউরোডাস এমআরআই ব্রেন করে দেখতে পারি, ঠিক আছে। তাহলে যে ডিসঅর্ডারটা খুব রেয়ারলি লাগে কিন্তু ফেলিয়ার টু থ্রাইভে, সব পেশেন্টের এইসব ইনভেস্টিগেশন অবধি যাবেই না। If you are very much sure ki na amar mone hocche eta ache, then only do this, because these things are costly. Okay, now we come to management. So what are the goals of the management of failure to thrive? Nutritional rehabilitation, amake proper dietary history dite hobe ebong ma baba ba caregiver je ache take proper nutritious diet kemon kore খাওয়াবে, prepare korbe, egulo sob বোঝাতে হবে। এটা গেল। নাম্বার 2, ট্রিটমেন্ট অফ দ্য অর্গানিক কজেস। ধর আমি একটা অসুখ পেলাম, সেটার চিকিৎসা করব, দ্য আন্ডারলাইং অর্গানিক কজ। আরেকটা, if there is any psychosocial factor, I will have to find out some remedy, some remedial measures for psychosocial factors. এবার জাস্ট কেমন করে ডায়েটারি প্ল্যানটা করব। প্রথমে চিলড্রেন উইথ এফটিটি রিকোয়ার a 150% of recommended dietary allowance. তোরা আরডি এটা পড়েছিস নিউট্রিশনের সময়, যতটা দরকার তার মোটামুটি 150% মতন আমাকে ডায়েট বানাতে হবে। হাই ক্যালোরি ডায়েট বানাবো, আর মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে সাপ্লিমেন্ট করব। তোরা তো ম্যালনিউট্রিশনের ম্যানেজমেন্ট পড়েছিস, যদি ওই রকম থাকে ওইভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন শুড বি ডান বেসড অন দ্য এক্সপেক্টেড ওয়েট, নট অন দ্য কারেন্ট ওয়েট, টু অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ। ফিডিং ইন্টারভাল শুড নট বি মোর দ্যান 4 আওয়ার্স, 4 ঘন্টা বাদে বাদে বাচ্চাকে খাওয়াতে হবে। এলিমিনেটিং ডিস্ট্রাকশন, মোবাইল ফোন, টিভি এইসব দেখিয়ে খাওয়ানো যাবে না, ঠিক আছে। অ্যাভয়েডিং এক্সেসিভ ফ্রুট জুস, অনেকে ফ্রুট না দিয়ে শুধু জুস খাইয়ে যায়, কিচ্ছু হয় না ওতে, ঠিক আছে। তাহলে নিউট্রিশনটা কেমন ভাবে প্ল্যান করছি, পেশেন্টটাকে দেখলাম, বয়স অনুযায়ী ক্যালকুলেট করলাম, ওয়েট কত হওয়া উচিত, 1 বছরের বাচ্চা 9-10 কেজি ওজন হওয়া উচিত, এসছে ধর 6 কিলো 7 কিলো নিয়ে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী একটা 10 কিলো বাচ্চা, সেই ফর্মুলা ছিল কেমন করে ক্যালকুলেট করে ক্যালোরি, একটা 10 কিলো বাচ্চার কত ক্যালোরি দরকার, আগের ক্লাসে ছিল, ঠিক আছে। সেই ক্যালোরি অনুযায়ী ক্যালকুলেট করে ডায়েট চার্ট মা বাবাকে দিয়ে দিতে হবে। তার সাথে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। If there is any underlying disease, correction of underlying disease, and counseling the parents is very important. পেরেন্টসদেরকে বোঝাতে হবে যে বাচ্চার কি হয়েছে এবং কিভাবে আমরা ম্যানেজ করছি। কাউন্সিলিং দ্য পেরেন্টস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ কেয়ার গিভার স্কিলস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সাইকোসোশ্যাল, মানে এটা খুব মানে একটা, যে যত ভালো কাউন্সিলিং করতে পারবে সে তত ভালো ইন্টারভেন করতে পারবে। যেমনি ধরো বাবা মা বলবে আমি এত দামি খাবার কিনবো কি করে, আমি তো খুব গরিব মানুষ, তাহলে ও ওই রকম পরিস্থিতিতে যে খাবারগুলো জোগাড় করতে পারে সেই খাবারগুলো যদি একটা গরিব মানুষকে বলিস তুমি রোজ এমনি বাদাম খাওয়াবে, এত দুধ খাওয়াবে, মাংস খাওয়াবে, মাছ খাওয়াবে, তো অ্যাফোর্ড করতে পারবে না। তাহলে তোকে ওর পক্ষে টেলার মানে কাস্টমাইজ করে একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে যে খাবারগুলো। তাই জন্য যখন আমরা ডায়েট চার্ট তৈরি করি আগে জিজ্ঞেস করি সারাদিনে বাচ্চাকে কি খাওয়াও, ও যেগুলো জোগাড় করতে পারবে তার মধ্যেই আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তুই হিস্ট্রি নিলে বুঝতে পারবি, সোশিও ইকোনমিক হিস্ট্রি নিলে, ঠিক আছে। তারপরে ধর পভার্টি গেল, দেন পেরেন্টসরা কেমন করে বাচ্চার বেশি করে খেয়াল রাখতে পারে, ওয়ার্কিং পেরেন্টসরা যদি বাচ্চাদের সাথে কম সময় কাটায় কেমন ভাবে তোকে ওই সোশ্যাল ফ্যাক্টরস গুলোকে একটু ইন্টারভেন করতে হবে, ঠিক আছে। ধর কোনো বাচ্চার বিহেভিয়ারাল প্রবলেম আছে তাদের কিভাবে কেয়ার নেওয়া যেতে পারে ওগুলো, আর এইগুলোই মোটামুটি। সো সাইকোসোশ্যাল এফটিটি আমি যদি দেখি, if after adequate calorie feeding there is weight gain in response to adequate calorie feeding, the diagnosis is psychosocial FTT.
যদি কোনো আন্ডারলাইন ডিসঅর্ডার থাকে সে তো শুধু অ্যাডিকুয়েট ক্যালোরি ফিডিং করে পিক আপ করবে না, তাই না? তাহলে সাইকোসোশ্যাল এফটিটি আমি বলবো ইফ দের ইজ ওয়েট গেইন ইন রেসপন্স টু অ্যাডিকুয়েট ক্যালোরি ফিডিং অ্যান্ড অবভিয়াসলি ইন অ্যান ইমোশনালি স্টিমুলেটিং এনভায়রনমেন্ট। follow up of a child with failure to thrive. follow up কি করে করব? closely monitor the child for catch up growth at least every 2 weeks. 2 weeks পর পর আসতে বলবো, ঠিক আছে? till adequate weight gain is achieved and monthly after that till a consistent positive trend is confirmed. every 2 weeks then monthly যখন দেখছি বাড়ছে, ঠিক আছে? তাহলে একবার একটা পেশেন্ট দেখে ফেলিওর টু থ্রাইভ হবে না, ঠিক আছে? ফলো আপ এগুলো করতে হবে। ডায়াগনোসিস করতে গেলেও মাল্টিপল ফলো আপ, ইন্টারভেন করার পরেও মাল্টিপল বার আসতে বলতে হবে। when to hospitalize কখন করবো? যে when there is severe malnutrition, সব বিলো 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে গেছে, পেশেন্ট খেতে পাচ্ছে না, সিক আছে, কি হতো? হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, ইনফেকশনস, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস সব হতো, যেটা তোরা স্যামে পড়েছিস সেইগুলোই ধরাচ্ছে। বা আমি ভাবছি কোনো একটা অসুখ পড়েছে, হার্টের ডিজিজ বা লাংসের ডিজিজ বা নিউরোলজিক্যাল ডিজিজ, কোনো সিস্টেমের সমস্যা আছে, সেটাকে আমাকে ইনভেস্টিগেট করে বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি ভর্তি করব। ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ইভ্যালুয়েশন ফর অর্গানিক কজ। আর যদি there is lack of catch up growth during outpatient treatment and when we are suspecting child abuse or neglect, ঠিক আছে? what is the prognosis of failure to thrive? early and adequate management may lead to good recovery of physical growth. if it is because of the psychosocial components, then there can be good recovery, and growth and development should be regularly monitored. what are the possible complications? একটা বাচ্চার ফেলিয়ার টু থ্রাইভ হচ্ছে, অনেক মাস কেটে গেছে, বছর কেটে যাচ্ছে, বাচ্চার কনস্ট্যান্ট একটা ফেলিয়ার টু থ্রাইভ আছে, তখন it will have an effect on the mental development, emotional delay will be there, physical delay তো থাকবে, কিন্তু তার সাথে ডেভেলপমেন্ট, কগনিশন এগুলো অ্যাফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি 10 মিনিট আগেই হয়েছে, আমি তাহলে আরেকবার রিপিট করে দেবো সামনের দিকটা। এবারে 4টে প্রশ্ন আছে, চাঁদা তুলে নয়, একজন একজন করে বলবি, ঠিক আছে? দুটো নেম 2 অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ এফটিটি। ওই লাস্টে যে ছেলেটা বসে আছে ওই একটা বলতে পারবে, ওই যে লাস্টে যে বসে আছে। নেম 2 অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ ফেলিয়ার টু থ্রাইভ। এতগুলো অ্যানথ্রোপোমেট্রি পড়ালাম, একটা দুটো বল, যদি না বলতে পারিস আমি স্লাইডটা আবার দেখাবো, টাইম আছে আমার কাছে। দুটো অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া বল, যেটা আমি ফেলিয়ার টু থ্রাইভটা ডিফাইন করার জন্য ইউজ করলাম। যে কোনো যা অ্যানথ্রোপোমেট্রিক ক্রাইটেরিয়া জানিস সেটাই বল, কি মাপা হয় যখন আমরা অ্যানথ্রোপোমেট্রি করি? ও একটাও বলতে পারছে না। একটা বল হাইট, ঠিক আছে, আরেকটা বল ওয়েট, ঠিক আছে বলেছে। তাহলে এবারে আরেকটা এর সাথে প্রশ্ন করব, যে যদি ওয়েট অ্যাফেক্টেড হয়, ওয়েট ফর হাইট, তাহলে কি কজ ভাববো? গুড, ভেরি গুড। যদি হাইট ফর এজ অ্যাফেক্টেড হয় তাহলে কি কজ ভাববো? শর্ট স্টেজের, বাহ খুব ভালো, ঠিক আছে। এবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শুধু কে বলবে দেখি? ওই লাস্টে যে মেয়েটা বসে আছে, তুই বল, ও পারবে দেখি। FTT is defined as weight below which percentile? fill in the blank, 5, 6, 7, 8, 1, 2, 3, যে কোনো নাম্বার মনে পড়ছে বল। থার্ড পার্সেন্টাইল, ঠিক আছে। তাহলে আর 3 অর্গানিক কজেস অফ FTT বল, 3টে ডিসঅর্ডার, এতগুলো ডিসঅর্ডার হলো, জাস্ট 3টে, কে বলবি দাঁড়া? ওই যে লাস্টের ওই দিকে লাস্টের থার্ড রোতে ওই চেক শার্ট, ব্লু চেক শার্ট ছেলেটা বল। ওই তো ও নিজেই পেছনে তাকাচ্ছে, যে কোনো 3টে বল, তুই একটা বললে আর একটাই বল, না হয়
তিনটে ডিসঅর্ডার বল যে স্ট্রাকচারাল যে কোনো সিস্টেমে, যেমনি বললাম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো ডিসঅর্ডার, কার্ডিয়াক ডিসঅর্ডার, লাং ডিসঅর্ডার, যে কোনো তিনটে বল যে যার জন্য ফেলিওর টু থ্রাইভ হতে পারে। একটা ডাউন সিনড্রোম, ঠিক আছে ঠিক আছে, একটা বলেছ। আরেকটা কেউ বল, সেরিব্রাল পলসি। আরেকটা, কঠিন গুলোই মনে রেখেছে, কমন গুলো বল। ঠিক আছে, প্রথমে সিনড্রোম, ঠিক আছে, একজন একটু কমন বল, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের কিছু বল। জিইআরডি আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এবারে খুব সহজ তিনটে ক্লিনিক্যাল ফিচার্স অফ আ চাইল্ড কামিং উইথ ফেলিয়ার টু থ্রাইভ। যে ছেলেটা মাঝখানে বসে হাসছে, তুই বল, তুই বল। একটা ফেলিয়ার টু থ্রাইভ বাচ্চা এসছে, কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? তিনটে, লেথার্জি, আর মা কি এসে বলবে? খাচ্ছে না, আর হ্যাঁ ঠিক আছে, ওয়েট বাড়ছে না, হাইট বাড়ছে না, খাচ্ছে না, কনস্টিপেশন, ল্যাথার্জি হতে পারে, ইরিটেবল থাকতে পারে, এই জিনিসগুলোই মোটামুটি ওটা। আর এই দুটো বই থেকেই স্লাইডস গুলো বানিয়েছি, ওপি ঘাই বুক অফ পিডিয়াট্রিক্স, এসেনশিয়াল পিডিয়াট্রিক্স। আর এইটা একটা বই আছে, এটা খুব ভালো বই, পদ্মসানি ভেঙ্কট রমনন। আমাদের আউটডোরে এই বইটা আছে, তোদের যদি কখনো পড়ার হয় বা নোট বানানোর হয়, তোরা এসে বইটা থেকে ছবি নিয়ে যেতে পারিস বা জেরক্স করতে পারিস, ঠিক আছে।